গাজায় গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ। ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার। সিলেট সহ বিভিন্ন জায়গায় কেএফসি ও বাটার শোরুমে ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ। বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি, আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি। শুল্কারোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষির আহ্বান, ক্রয়াদেশ স্থগিতে উদ্বেগ। গণপরিষদ নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, আগে জাতীয় নির্বাচন চায় জামাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল সারা দেশ। গ্লোবাল স্ট্রাইক কর্মসূচির সমর্থনে বিক্ষোভ হয়েছে সারা দেশে। ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ হওয়ায় সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে বাংলাদেশও পালন করা হয় নো ওয়ার্ক নো স্কুল। এতে যোগ দেন বিভিন্ন পেশা, বয়স ও ধর্মের মানুষ। ইসরায়েল যে নরহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে আমরা সবাই একত্র হয়েছি। ছোট ছোট বাচ্চাদের অনেক মারছে, আমি এটা সহ্য করতে পারছি না। গাজাবাসীর যে ছোট ছেলে মেয়েদেরকে তারা শহীদ করছে, আমরা আমাদের আর সহ্য করতে পারছি না। প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন হলো যে মুক্তি পাবে। মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশের 18 কোটি মুসলমান আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক দেখতে চাই না। অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায় তারা। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। রাজধানীর শাহবাগেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তির জন্য সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য লড়াই করবে। ইসরায়েলি বাহিনীর দখলদারত্বের প্রতিবাদে রাজপথে সোচ্চার হয় সব শ্রেণী ও পেশার মানুষ। ইসরায়েলি নৃশংসতায় নারী, শিশু সহ সব মানুষ যেন তুলোর মতো আকাশে উড়ে যাচ্ছে। নিশ্চিহ্ন হতে বসেছে গাজা উপত্যকা। দ্রুতই এই হয়রানি এবং এই নির্যাতন বন্ধ করে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে ফিলিস্তিনে, এই আশা করছেন সকল আন্দোলনকারীরা। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। বিক্ষোভ থেকে গাজায় দ্রুত হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি ইসরায়েলি সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া সিলেটে কেএফসি ও বাটার শোরুমে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নো ওয়ার্ক নো স্কুল এই স্লোগানে গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সিলেটে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারী জনতা। নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসি, নগরের দরগা গেট, জিন্দাবাজার সহ কয়েকটি এলাকায় থাকা বাটার শোরুমে ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মুসলিমেরা কি করে? ফিলিস্তিনের মানুষ করে। ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে দি ওয়ার্ল্ড স্টপ ফর গাজা শীর্ষক কর্মসূচি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এতে একাত্মতা প্রকাশ করে পরীক্ষা স্থগিত ও কর্মবিরতি ঘোষণা করে প্রশাসন। একটা পরিবারের একজন সদস্য যদি ক্ষতিগ্রস্ত হয়, অন্য সদস্যরা যদি নিশ্চুপ থাকে,
এবং তাতে যদি তাদের সহমর্মিতা না থাকে, তাদের রক্ষা করার চেষ্টা না থাকে, সেটা যেমন পৃথিবী ভিলেজের ক্ষেত্রে তো একই ঘটনা ঘটছে। গাজাবাসীকে একাই এই কষ্টটা ভোগ করতে হচ্ছে, আর সারা পৃথিবী যেন দর্শক শ্রোতা। রংপুরে টাউন হলের সামনে প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ করে নানা শ্রেণী পেশার মানুষ। সমাবেশ থেকে অবিলম্বে হত্যা বন্ধের পাশাপাশি সকল ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রংপুরের পক্ষ থেকে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়েছে। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ে হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন শেষে মিছিল বের করা হয়। গণহত্যা যে চলছে ফিলিস্তিনে, তারা এটা বন্ধ করে, তারা যে নির্যাতিত হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। সিরাজগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের কর্মসূচি হয়। এছাড়া মানিকগঞ্জ, যশোর, শরীয়তপুর, ধামরাই, জয়পুরহাট সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসার প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরে জড়িতদের ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেছেন, সেই ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানাচ্ছে। নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘন বসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচার বোমাবর্ষণেরও নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তারা এতে কোনো গুরুত্বই দেয়নি, বরং হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে। এবার জানবো মৃত্যু উপত্যকা গাজার পরিস্থিতি। ফিলিস্তিনের গাজা জুড়ে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় তেল আবিবের হামলায় প্রাণ গেছে আর 1.5 মানুষের। জবাবে হামাস ইসরায়েলের 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত 50,695 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিন ও বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে ধর্মঘট হচ্ছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে মরক্কো ও যুক্তরাষ্ট্রে। এর মধ্যে গাজা সহ বিভিন্ন ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করতে যুক্তরাষ্ট্র গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। নেতানিয়াহু বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। আবাসিক ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হলেও থেমে নেই আগ্রাসন। গেল 24 ঘণ্টায়ও উপত্যকা টিকতে সর্বাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামাস ইসরায়েল ঐক্যমতে না আসায় গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়নি, যার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়ায় ইসরায়েল, যার বড় একটি অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে। নিশ্চিহ্নের পথে গুরুত্বপূর্ণ শহরটি। 90% বাড়ি ধ্বংস হয়েছে। পাশাপাশি রাফার 24টি সুপেয় পানির কূপের মধ্যে 22টি ধ্বংস করা হয়েছে। 12টি মেডিকেল সেন্টারের কার্যক্রম একেবারেই বন্ধ। খান ইউনিস থেকেও ফিলিস্তিনিদের সরিয়েছে দখলদার ইসরায়েল। দেইর আল বালাহ সহ 5টি শহর ছাড়তে বলা হয়েছে বাসিন্দাদের। নিরস্ত্র বেসামরিক ব্যক্তি আর শিশুদের ওপর ভয়াবহ গণহত্যা চলছে। এদিকে ইসরায়েলের কারাগারে 17 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে অপুষ্টিতে। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আজ ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আর বিশ্বজুড়ে চলছে দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা, নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। শুল্ক পুনর্বিবেচনা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথাও জানানো হয়েছে। এছাড়া আগামী 3 মাসের জন্য 37% শুল্ক স্থগিত রাখারও আহ্বান জানানো হয় চিঠিতে। মেহেদী হাসানের চিঠি রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের বাজারে বছরে 8.37 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানি 2.21 বিলিয়ন ডলার। বাণিজ্যে এ অসমতা দূর করতে আগে থেকেই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে বাংলাদেশ। এরই মধ্যে ঘটল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনা। এরপরই সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এসব পদক্ষেপের বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয় মার্কিন সরকার প্রধানকে, যাতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা। এতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো কৃষিপণ্য আমদানি করবে। এসব পণ্যের শুল্ক হবে 0%। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। অন্যদিকে দেশটির গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর বা মেডিকেল সামগ্রী আমদানির উপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হবে। পাশাপাশি কাস্টমস সহ নানা অশুল্ক বাধা দূর করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করা হয়েছে। উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস, রেশনালাইজিং প্যাকেজিং, লেবেলিং অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফ্যাসিলিটেশন মেজার্স সাচ অ্যাজ সিম্পলিফাইং কাস্টম প্রসিডিওরস অ্যান্ড স্ট্যান্ডার্ড। চিঠিতে স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে দ্রুত গতিতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করা হয়েছে। ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি দর কষাকষির আহ্বান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি। সংবাদ সম্মেলনে আহ্বান জানায় ব্যবসায়ীদের আন্তর্জাতিক এই সংগঠন। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্যে ক্ষতির কারণ হবে বলে আশঙ্কা করছে আইসিসি। মেহেদি হাসানের আরেকটি রিপোর্ট। বর্তমানে গেল 2 এপ্রিল বিশ্বের অনেক দেশের উপরই পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ক্ষেত্রে এ শুল্ক হার 37%। ব্যবসা বাণিজ্যের উপর অতিরিক্ত এই শুল্কের প্রভাব জানাতেই এই সংবাদ সম্মেলন। আইসিসি বলছে 1930 সালের পর যুক্তরাষ্ট্রের এ ধরনের শুল্ক আরোপের ঘটনা আর ঘটেনি। এতে বিশ্ব বাণিজ্য সংকটে পড়বে। আর যা ঘটেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন, যা বৈশ্বিক অর্থনীতির বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এটি নিঃসন্দেহে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি ধাক্কা, তবে এটাকে বড় কোনো সংকটে পরিণত নাও হতে পারে। এ ঘটনার পর বাংলাদেশ সরকারের নেওয়া সব পদক্ষেপের প্রশংসা করেছে আইসিসি। বলছে এর সমাধান বহুপাক্ষিক ফোরামে নয়, হতে হবে দ্বিপাক্ষিকভাবে। মার্কিন শুল্কের প্রভাব নিয়ে আলোচনা করণীয় ঠিক করতে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত জরুরি বৈঠক ডেকেছেন। এই জন্য আমরা তার দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানাই। তবে এটা বাইলেটারাল নেগোসিয়েশন ছাড়া কোনো কিছু হবে না। মাল্টিলেটারাল কোনো অ্যাপ্রোচ এখানে বোধহয় আমেরিকা অ্যাপ্রোচ করছে না, মোর ইম্পর্টেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে। এটিকেও ইতিবাচক বলছে আইসিসি। ইউ শুড অলওয়েজ ট্রাই টু ওভারকাম। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মার্কিন পণ্যে 50% পর্যন্ত শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাবকে খুবই ইতিবাচক বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলছেন চিঠি দিয়ে থেমে থাকার সুযোগ নেই, যথাযথ তদারকি করতে হবে। এদিকে শুল্ক ইস্যুতে পোশাক খাতে কিছু ক্রয়াদেশ ও জাহাজীকরণ স্থগিতের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। হিরোজুমানের রিপোর্ট। বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক শুল্কের প্রভাব মোকাবেলায় তৎপর সরকার। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যে 50% শুল্ক ছাড়ের পাশাপাশি দেশটি থেকে আমদানি বাড়ানোর প্রস্তাবকে ইতিবাচক বলছেন ব্যবসায়ী নেতারা। আমরা খুব আশাবাদী যে সরাসরি প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইউএসটিআর চিঠি দিয়েছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা। এটার পিছনে অন্তত লেগে থাকতে হবে, ফলো আপে রাখতে হবে। তাহলে আমার বিশ্বাস যে আমরা এই কঠিন পরিস্থিতির মধ্য থেকে ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো। তবে পোশাক খাতে কিছু ক্রয়াদেশ স্থগিত হওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। এক্সিস্টিং যেই শিপমেন্টটা আমার অলরেডি অন দ্য ওয়ে টু ইউএসএ, সেটার কি হবে? বায়ার যদি যাওয়ার পরে সে এই বিশাল পরিমাণে ট্যাক্স বা ট্যারিফ না দিয়ে যদি মাল রিলিজ করতে না চায়, তাহলে আমরা কিন্তু পেমেন্টটা পাবো না। দ্বিতীয়ত যে অর্ডারগুলো আমাদের হাতে আছে, কাউকে এটাকে স্থগিত করার জন্য বলছে।
অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো কঠিন হবে না। দুটো বিষয়ের কথা উল্লেখ আছে। একটি হলো যে এই যে তাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি, তো সেটার ক্ষেত্রে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে 50% ট্যারিফ কমাবেন এবং একই সঙ্গে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য আমদানি করে সেই আমদানি আরও বাড়াবেন। তো এই যে দুটো বিষয় আমি মনে করি যে এই দুটোই কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। সংকট উত্তরণে সরকার সঠিক পথেই হাঁটছে বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অতি জোরালো অবস্থান নিয়ে অবিশ্বাস ও সন্দেহ বাড়ছে রাজনীতির মাঠে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন এটা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা, আর জামায়াত ইসলামীর গুরুত্ব জাতীয় নির্বাচনের ওপর। অন্যদিকে দলীয় স্বার্থ ভুলে জাতির কথা ভাবার তাগিদ এনসিপি নেতাদের। মাহিলা ইসলামের রিপোর্ট। গণপরিষদ নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। বিতর্ক আরও জোরালো হলো ঐকমত্য কমিশনের দেওয়া রাজনৈতিক দলগুলোর সংস্কার সমর্থন সংক্রান্ত প্রশ্নমালায়। মোটা দাগে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনে তীব্র আপত্তি বিএনপি ও সমমনা বেশিরভাগ দলের। কিন্তু তবুও গণপরিষদ ভোট নিয়ে অনড় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের দল এনসিপি। কিন্তু কেন এই অবস্থান? এই যে সংবিধানটা হয়েছে, এই সংবিধান যারা প্রণয়ন করেছে তাদের কিন্তু এই ম্যান্ডেট ছিল না, এবং সংবিধানটা করা হয়েছে একদম এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়ে। এটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট না। ফলে এখন যখন আমরা সংবিধান পরিবর্তন করার কথা বলছি, তখন আসলে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের জনগণের কাছে ফেরত নেওয়ার একটা চেষ্টার কথা বলা হচ্ছে। কারণ এই সংবিধানটা আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম সংবিধান হচ্ছে ওই ঘোষণাপত্র, যেটা আমাদের মুক্তিযুদ্ধ, সেটা। আর এখানেই আপত্তি বিএনপির। দলটির ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে সায় দিলেও সংবিধান পরিবর্তনের মতো সিদ্ধান্তের জন্য সংসদেই আস্থাশীল তারা। গণপরিষদ কখন করে? যখন দেশে কোনো শাসনতন্ত্র থাকে না, তখন করে। তো শাসনতন্ত্র আছে, তো কি গণপরিষদের প্রয়োজন কি? যেগুলো অ্যামেন্ড করতে হয় সেটা পার্লামেন্টে রেটিফাই করো, ইলেকশনে রেটিফাই করো। শাসনতন্ত্রকে বাতিল করে দেশে শূন্যতার সৃষ্টি করে এই গণপরিষদ করে এটা তো হতে পারে না। বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে খানিকটা দূরত্ব থাকলেও জামায়াত এখন জাতীয় নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, যে পর্যায়ে আমরা আছি, তাতে গ্রহণযোগ্য, অবাধ এবং কতগুলো ধারা সংবিধানের যদি পরিবর্তন করা যায়, তাহলে নির্বাচন হলে এটা একটা সংস্কারের পরেই ইলেকশনটা হবে এবং সেটা একটা সুষ্ঠু নির্বাচন হবে, অর্থবহ নির্বাচন হবে। বড় রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে হতাশ এনসিপি। তাদের বিশ্বাস জাতির স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেন তারা। অন্যান্য সময় যখন স্বাভাবিক একটা পরিস্থিতি থাকে, তখন সবাই সবার দলীয় এজেন্ডাটাই নিয়েই কাজ করবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এখন সময় হচ্ছে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেওয়া। তো সমস্ত দলগুলোকে আমরা চাইবো যে তারা এই ব্যাপারে অধিক যত্নশীল হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যাবতীয় সংকট আর দূরত্বের মেঘ কাটার আশা নেতাদের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে লক্ষ্মীপুরের দুই গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত অন্তত 12। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিপাইন। সোমবার দেশটির রাষ্ট্রদূত নিনা পি কাইনগ্লেট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। তিনি বলেন তাদের দেশের প্রেসিডেন্ট বংবং মার্কোস ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে আছে। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কৃষি ও শিক্ষার মতো খাতগুলোতে দুই দেশ একযোগে কাজ করতে পারে বলেও রাষ্ট্রদূতের সাথে একমত পোষণ করেন প্রধান উপদেষ্টা। 5 সংস্কার কমিশনের 166 সুপারিশে রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের বিষয়ে সংলাপ আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই আলোচনা শেষ করতে পারলে তার পরবর্তী পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব এবং সেক্ষেত্রে যে সমস্ত বিষয়ে ঐকমত্য আমরা দেখব, সেগুলোর বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত অবশ্যই আছে। আমাদের আন্তরিক প্রচেষ্টা হচ্ছে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা,
যাতে করে আমরা এই সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নের দিকে মনোনিবেশ করতে পারি। জাতীয় ঐক্য একটি গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে এবি পার্টি নমনীয় অবস্থানে থাকবে বলে জানিয়েছে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে এবি পার্টি। পরে দলের চেয়ারম্যান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনে প্রার্থীদের বয়সসীমা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পদে বহাল থাকা সহ সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশনে বা আমাদের এই যে পদ্ধতিতে আমাদের রাষ্ট্রটা চলছে বা সংসদীয় ব্যবস্থাপনা, সেই জায়গায় প্রধানমন্ত্রী যদি তার ক্ষমতাটাকে বিভক্ত করে দেন, ভাগ করে দেন, তাহলে কেবলমাত্র এটার একটা প্রপার প্র্যাকটিস হতে পারে, যেটা আমরা বিভিন্ন দেশে আমরা দেখেছি। তো এই কনসিডারেশন থেকে আমরাও আর একটু ভাববো বলেছি যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য কি কি করা যেতে পারে। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 12 জন। বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের নতুন বেড়ি বাঁধে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উত্তর চরবংশী ইউনিয়নের বিএনপি কর্মী ফারুক কবিরাজ গ্রুপের সাথে উপজেলা কৃষক দল নেতা শামীম গ্রুপের সংঘর্ষ বাধে। সে সময় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর আঘাত করে। স্পেন প্রবাসী সাইজুদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকায় পুলিশ এবং সেনাবাহিনী সদস্য মোতায়েন রয়েছে। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে উপজেলা গৌরীপুরের উত্তর হরিপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওলানপাড়া ও উত্তর হরিপুর প্রজেক্টে মাছ ধরতে যায় পারভেজ গ্রুপের লোকজন। এ সময় ইসমাইল গ্রুপের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের 4 জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ সম্মেলনে এমন আশার কথা শোনালেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য উপযুক্ত বলে মন্তব্য করেন গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে ঢাকায় শুরু হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হওয়া এই সম্মেলনে 40 দেশের 600-র বেশি বিনিয়োগকারী যোগ দিয়েছেন। নতুন ভাবনা এবং স্বপ্ন নিয়ে যোগ দিয়েছেন দেশ বিদেশের তরুণ উদ্যোক্তারাও। প্ল্যানারি সেশনে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা আইন নিয়ে আলোচনায় উদ্যোক্তাদের আশার কথা শোনান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে নানা দিক তুলে ধরেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। There are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community and based on the suggestions and ideas that come up from startup community. BIDA's primary role is to be the collaborator or the coordinator. Make sure that ministries across the government and the startup ecosystem, the private sector, they're all in tune and doing the exact same thing, moving in the right direction. So the force of nature takes us to the end goal. উদ্যোক্তাদের মূলধন সহায়তায় সংগ্রহ করা তহবিল বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 4 মাসেও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি বই। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, চলতি সপ্তাহেই বাকি বই পৌঁছে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এদিকে মানহীন বই বিতরণের জন্য অভিযুক্ত কয়েকটি ছাপাখানাকে জরিমানা করেছে এনসিটিবি। আদিত্য মামুনের রিপোর্ট। 2025-26 শিক্ষাবর্ষের প্রাথমিক মাধ্যমিকের জন্য গেল জানুয়ারিতেই 41 কোটি বই বিতরণের লক্ষ্যমাত্রা থাকলেও শতভাগ বই পৌঁছাতে সময় লাগলো প্রায় 4 মাস।
41 কোটি বইয়ের চাহিদা থাকলেও যাচাই বাছাই শেষে প্রাথমিকের জন্য 9 কোটি 15 লাখ ও মাধ্যমিকের জন্য 30 কোটি 40 লাখ 41,692টি বই সরবরাহ করার দাবি এনসিটিবির। গত মাসের মাঝামাঝির দিকেই আমাদের পিডিআই কমপ্লিট হয়ে গেছে, তার মানে সমস্ত বই আমাদের ডেলিভারি ডান। প্রায় 600টি পয়েন্ট থেকে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বই দেয়া হলেও ঈদের ছুটির কারণে পৌঁছাতে পারেনি সব বই। কোনোভাবেই বই অপ্রাপ্তির আশঙ্কা নেই। আরও হয়তো 3-4 দিন আমাদের যে পয়েন্টগুলিতে আমরা বই ডিস্ট্রিবিউশন করে থাকি সেই পয়েন্টগুলিতে ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার কথা। মানহীন বই সরবরাহ করায় বেশ কিছু ছাপাখানার বই ফেরত নেওয়ার কথাও জানান বোর্ড চেয়ারম্যান। সংশ্লিষ্ট ছাপাখানার যে মালিক পক্ষ তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা তাদের কাছ থেকে মুসলিকা নিয়েছি যে মানহীন বইয়ের রিপোর্ট যেগুলি পাওয়া গেছে সেগুলি বাজার থেকে উইথড্র করে আমাদের মানসম্পন্ন বই সরবরাহ করার জন্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। এর উপর মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির মাধ্যমে জারি হবে অধ্যাদেশ। অধস্তন আদালতের বিচারকদের চাকরি, নিয়োগ, বাজেট ও নিরাপত্তা নিশ্চিত করবে এই সচিবালয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। বিচার বিভাগের নিয়ন্ত্রণ হাতে রাখতে সব সরকারের আমলে পৃথক সচিবালয়ের আলোচনা হলেও কাজে তেমন অগ্রগতি হয়নি। 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। গত বছর 21 সেপ্টেম্বর সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে বিচার বিভাগের সচিবালয় নিয়ে জোর দাবি তোলেন প্রধান বিচারপতি নিজেই। এরপর শুরু হয় চিঠি দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা। তবে এই সচিবালয় নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে নানা সংশয় থাকলেও চূড়ান্ত খসড়ায় জানা যায় নিয়ন্ত্রণ থাকছে প্রধান বিচারপতির হাতে। সরকারের যে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন মুক্ত থাকবে সুপ্রিম কোর্ট সচিবালয়। খসড়ায় অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও শর্তাবলী নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে অধস্তন আদালতের বাজেট ও বিচারকদের নিরাপত্তা তত্ত্বাবধান করবে এই সচিবালয়। তবে সংবিধানের 116 অনুচ্ছেদ বহাল রাখা অবস্থায় এটি জারি করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এই অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরি ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির অপর ন্যস্ত। সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে। রাষ্ট্রপতি তো পরামর্শ সেই প্রধান বিচারপতির সাথেই করবেন, ফলে এখানে খুব একটা সাংঘর্ষিক পজিশন তৈরি হবে বলে আমার কাছে মনে হয় না। 116 আপাত দৃষ্টিতে অন্তরায়, কিন্তু আমি মনে করি এখন যে খসড়াটা রেডি করা হয়েছে, পৃথক জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলে বা সচিবালয় নামে যেটাকে আমরা বলছি, সেটা যদি হয় তাহলে এটার সাথে সরাসরি সাংঘর্ষিক হবে না। বিচার বিভাগ পৃথক হোক তা কেউ কেউ চান না বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন। বিচার বিভাগকে পদলেহী করার জন্য, বিচার বিভাগকে নিজের ইচ্ছা অনুযায়ী চালার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলই কাজ করেছে। এরই মধ্যে এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়, যার উপর মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এছাড়াও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বিশ্বজুড়ে পুঁজিবাজারে ধসে কিছুই আসে যায় না বললেন ট্রাম্প। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কাল থেকে 14 এপ্রিল পর্যন্ত ইলিশ সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। এছাড়া নভেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় পহেলা বৈশাখে জনগণকে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন, কোনোভাবেই এই সময়কালের মধ্যে সকল প্রকার জাটকা ও ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনোভাবে যেন জাটকা মাছ বা ইলিশ মাছ নিধন না করা হয় তার জন্য জেলায় জেলায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া এই সময়কালের মধ্যে সাগরে যে কোনো ধরনের নৌযান বা সাগরে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ সরকারি এই বিধিমালা ভঙ্গ করার চেষ্টা করলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। তিনি আরও জানান, এ ব্যাপারে নৌবাহিনী ও কোস্টগার্ড সহ আইন প্রয়োগ শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। বাণিজ্য সংবাদ।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গণহত্যা বন্ধে র্যালি ও মানববন্ধন করেছে আকিজ ভেঞ্চার এবং মোজো। গুলশান তেজগাঁও লিংক রোডে আকিজ হাউস, পান্থপথ ও আমিনবাজারে আকিজ ভেঞ্চার গ্রুপের অফিস, ধামরায় আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যাক্টরি থেকে পৃথক পৃথক মানববন্ধন ও র্যালি বের করা হয়। কর্মসূচিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়। মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। গাজায় চলমান গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিশ্ব বিবেকের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ, ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার। সিলেট সহ বিভিন্ন জায়গায় কেএফসি ও বাটার শোরুমে ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ। বাড়তি শুল্ক 3 মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি, আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি। শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষির আহ্বান, ক্রয়াদেশ স্থগিতে উদ্বেগ। গণপরিষদ নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, আগে জাতীয় নির্বাচন চাই জামাতও। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সাথে থাকুন। শুভরাত্রি।